আজ পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম, পাত্র চাই। পাত্রী দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দরী। সাথে পাত্রীকে বিয়ে করলে একটা বাড়ি, একটা গাড়ি ও নগদ 1 কোটি টাকা উপহার। যা দেখে চোখ কপালে উঠে গেল আমার। ভুল দেখছি ভেবে চোখ কষলে পুনরায় পত্রিকার দিকে তাকালাম। না, ঠিকই তো দেখছি। তার মানে কি সত্যি সত্যি আমার ভাগ্য খুলতে চলেছে? জীবনে কত মেয়ের পেছনে ঘুরলাম, কেউই পাত্তা দিল না। মেয়েদের আইডি খুঁজে খুঁজে মেসেঞ্জারে হাই হ্যালো করতে করতে আঙুল ব্যথা হয়ে গেল। তবুও একটা রিলেশন হলো না। এদিকে আমার বন্ধু নিবিড়, রাজ, রুশান সবারই একটা করে গার্লফ্রেন্ড আছে। নিবিড় তো একসময় 8-10টা মেয়ের সাথেও রিলেশন করত, এখন ভালো হয়ে গেছে। কিন্তু আমি বেচারা তুষার জীবনে এখনো একটা মেয়েকেও পটাতে পারলাম না। অথচ আজ কত দারুণ একটা অফার চোখে পড়ল। সুন্দরী মেয়ের সাথে বাড়ি গাড়ি সব ফ্রি। উফ, ভাবতেই যেন লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এখন ড্যান্স করে সময় নষ্ট করা যাবে না। অফারটা তাড়াতাড়ি লুফে নিতে হবে। নিউজের নিচে একটা নাম্বার দেওয়া আছে। ফোনে টাকা নেই দেখে তাড়াতাড়ি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ফোন দিলাম সেই নাম্বারে। একজন ভদ্রলোক রিসিভ করলো। আমি পরিচয় দিয়ে ফোন করার কারণটা জানালেই তিনি বলল, আচ্ছা, ঠিক আছে, বিকেলে আমার বাসায় চলে আসো তুমি। বলেই ফোন রেখে দিল। আমি তো খুশিতে আত্মহারা। এই জন্যই বুঝি পূর্বপুরুষরা বলে গিয়েছিল, ভাগ্য আর লুঙ্গি দুটোই যে কখন খুলে যায় তার কোনো নিশ্চয়তা নেই। রুম থেকে বেরিয়ে দেখি রাজ, রুশান কেউই বাসায় নেই। নিবিড় বসে ফোন টিপছে শুধু। তাই চুপচাপ নিবিড়ের কাছে গিয়ে বললাম, দোস্ত, আমাকে ইমার্জেন্সি 10,000 টাকা ধার দিতে পারবি? প্রয়োজনে আমি তোকে 20,000 টাকা ফেরত দিব। নিবিড় কিছু জিজ্ঞেস না করেই পকেট থেকে 10,000 টাকা বের করে আমার হাতে দিল। আমি তো অবাক হয়ে চেয়ে আছি নিবিড়ের দিকে। যেই ছেলেটার পকেট থেকে 10 টাকা বের হতেও কষ্ট হয়, সে আজ চাওয়া মাত্রই 10,000 টাকা দিয়ে দিল। কি হচ্ছে এসব? যাই হোক, এখন এসব ভেবে সময় নষ্ট করা যাবে না। বের হয়ে সোজা মার্কেটে চলে গেলাম। নিজের কিছু টাকা ছিল, সব মিলিয়ে অনেক কেনাকাটা হলো আজ। বিকেলে একদম হিরো সেজে বের হতে হবে, যেন পাত্রী দেখা মাত্রই পছন্দ করে ফেলে। যদিও জীবনে কোনো মেয়ের পছন্দের তালিকায় ছিলাম কি না আমার জানা নেই। দুপুরে ফরিদা আন্টি খাবার খেতে ডাকলেও আমি কোথাও মন দিতে পারছি না। আমার মন পড়ে আছে সেই পাত্রী চাওয়া বিজ্ঞানের সেই পাত্রীর উপর। ফরিদা আন্টি আরও কয়েকবার ডাকলে আমি চলে গেলাম খাবার খেতে। খেতে গিয়েও অবাক হচ্ছি আমি। খাওয়ার সময় সকলে মুরগির লেগ পিসগুলো খুঁজে খুঁজে আমার প্লেটে তুলে দিচ্ছে। সেই সাথে সেখানে থাকা সব ভালো ভালো খাবার আমার চারপাশে সাজিয়ে রেখেছে। খাচ্ছি আর মনে মনে ভাবছি, আজ দিনটা এত সুন্দর কেন? খাওয়া শেষে রুশান আমার হাত ধুইয়ে দিচ্ছে, রাজ এসে আমার হাত মুখ মুছে দিচ্ছে। নিবিড় গ্লাসে করে কোক নিয়ে এসে আমার সামনে রাখলো। চারপাশে সবার এমন খেদমত দেখে নিজের মাঝে অজান্তেই একটা রাজকীয় ভাব জন্ম নিল আমার। তবু অপেক্ষায় ছিলাম বিকেল হওয়ার জন্য। বিকেল হয়ে সেজেগুজে বের হয়ে গেলাম আমি। রাজ, রুশান, নিবিড় এরা দেখছি আগে থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই রুশান গাড়ির দরজা খুলে একপাশে দাঁড়ালো। আমি গাড়িতে ঢুকে বসলে রাজ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আর নিবিড় আমার পাশে বসে আছে। কিছুই বুঝতে পারছি না, হারামিগুলো আজ আমার এত খেদমত করছে কেন? বিকেলের মাঝে সেই ঠিকানায় পৌঁছে গেলাম আমি। দেখি আমার মতো সেখানে আরও অনেক ছেলে উপস্থিত। তারাও হয়তো বিয়ে করতে এসেছে। কিছুটা হতাশ হলাম আমি। এত সুন্দর সুন্দর ছেলের মাঝে কি পাত্রী আমাকে পছন্দ করবে? তবু একটা চান্স নিতে ভেতরে চলে গেলাম আমি। ও মা, ভেতরে গিয়ে পাত্রী দেখে মাথা ঘুরতে লাগলো আমার। এত সুন্দর মেয়ে আমি আর দ্বিতীয়টা দেখিনি। হয়তো এমন একটা মেয়ে আমার কপালে আছে দেখি। এতদিন কোনো মেয়ে আমায় পাত্তা দেয়নি। এখন দেখার বিষয় এই মেয়ে আমাকে পছন্দ করে কিনা। এর মাঝে মেয়েটা আমার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলে,
ওয়াও, ডার্ক চকলেট, কি সুইট। বাবা, আমি তো এই ছেলেকেই বিয়ে করব। মুহূর্তেই আমার চোখ উঠে গেল কপালে। এত পাত্র রেখে মেয়েটা শেষে আমাকেই পছন্দ করলো। অথচ শ্যামলা ও একটু বলদ প্রকৃতির দেখে জীবনে কোনো মেয়ে আমাকে পাত্তাই দিল না। আসলে তাদের কথা বলেই বা লাভ কি? সবাই তো আর খাঁটি সোনা চিনে না। এখন এই মেয়েকে বিয়ে করার পর আমাকে অবহেলা করা মেয়েগুলো বুঝবে জীবনে তারা কি হারিয়েছে। তখন কপাল চাপড়ালেও লাভ হবে না। অবশেষে আমি বর্ষে যে এই অপরূপ সুন্দরী মেয়েটার পাশে বসে আছি। কিছুক্ষণ পর মাঝে আমাদের বিয়েও হয়ে গেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এমন অপরূপা একটা মেয়ে আমার বউ হয়েছে। এতদিন যারা আমাকে পাত্তা দেয়নি, এবার ওই সব মেয়েদের সামনে গিয়ে বলবো, দেখ তোদের চেয়েও সুন্দরী বিয়ে করেছি। উফ, ভাবতেই আনন্দে মনটা নেচে উঠছে। একটা রুম ভালো করে সাজানো হলো আমাদের জন্য, যেখানে পাত্রীকে রেখে সবাই চলে গিয়েছে। পাত্রী বললে ভুল হবে, কারণ এই মুহূর্তে সে আমার বিয়ে করা বউ। নাম তার ফারিহা। উফ, নামটা যেমন সুন্দর, মেয়েটা তার চেয়েও সুন্দর। তার সাথেই বাড়ি গাড়ি সবই এখন থেকে তার। জীবন নিয়ে হুদাই এতদিন টেনশন করেছিলাম আমি, এত সহজেই বাড়ি গাড়ি টাকা সুন্দরী বউ সব পেয়ে গেলাম। বাসর ঘরে ঢুকে খাটের সামনে দাঁড়ালে বউ নেমে আমাকে সালাম করলো। আমি প্রশান্তির হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললাম, বেঁচে থাকো বউ। তারপর দুই হাতে তাকে ধরে দাঁড় করালাম। এত সুন্দরী বউটাকে দেখার ধৈর্য হচ্ছে না আর। তাছাড়া এত লজ্জার কি আছে, সে তো আমারই বউ। হাসি মুখে দুই হাতে ঘোমটা তুলতেই আমি ফিট। উফ, এত সুন্দর মেয়েও কি দুনিয়ায় আছে? যতবার দেখি ততবারই নতুন লাগে। চোখ বন্ধ করে বউয়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে যাব, তখনই ঠাস করে আমার গালে একটা চড় পড়ে গেল। কিন্তু বউ দেখি চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে চড়টা মারল কে? বউকে জিজ্ঞেস করলাম, তুমি মেরেছো? বউ দুই দিকে মাথা নাড়ালো। তাহলে চড়টা মারল কে? যাই হোক, সুন্দরী বউ রেখে এসব ফালতু বিষয় নিয়ে ভাবার টাইম নেই এখন। পুনরায় বউয়ের কপালে চুমু দিয়ে গেলে আরেকটা থাপ্পড় পড়ে গালে। এবার রেগে গিয়ে বললাম, এই কোন শালায় রে, পারলে সামনে এসে থাপ্পড়টা দিয়ে দেখা। তোর কারণে বিয়ে করে বউকে চুমুটা পর্যন্ত দিতে পারছি না। এর মাঝে ঠাস করে আরেকটা থাপ্পড় পড়তেই ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে তাকিয়ে দেখি নিবিড় রাগী চোখে আমার দিকে চেয়ে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোকে, কোনো সাড়া শব্দ নাই। কী সব বউ বউ করতেছস? আমি এবার চারপাশে চেয়ে বললাম, আমার বউ কই? আমি না বিয়ে করে এখন বাসর ঘরে ছিলাম, তাহলে আমি এখানে কেন? নিবিড় এবার স্বাভাবিকভাবে তাকিয়ে বলে, ওটা তো স্বপ্ন দোষ। এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, ভার্সিটি যেতে হবে। আমি হতাশ, খুবই হতাশ। এতদিন পর ভাগ্যক্রমে একটা বউ খুঁজে পেলাম, সেটাও নাকি স্বপ্নদোষ ছিল।